চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য স্যার লন্ডন গেছে জানে অপর্ণা, কিন্তু কোনো রকম কেন যোগাযোগ করছে না। অফিসে যাচ্ছে, দেখা হচ্ছে না। কিঙ্কর স্যারকে জিজ্ঞেস করেছে, কিঙ্কর স্যারও অ্যাভয়েড করছে। অফিসটা যেন কেমন হয়ে গেছে, ভালো লাগছে না অপর্ণার। এসেছে অর্ক অফিসে আর্যর জায়গায় কাজ করতে। রাজনন্দিনী শাড়ির ওপর কিছু প্রজেক্ট তৈরি হয়েছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে। এক ফটোগ্রাফার এসছে, বিভিন্ন মডেল দিয়ে ছবি তুলিয়ে ওরা কাজ শুরু করেছে। অপর্ণা দেখেছে এই সব মডেলকে দিয়ে যে ছবিগুলো তৈরি করেছে সেগুলো যদি বাজারে ছাড়া হয় তাহলে রাজনন্দিনী শাড়ি আর বিক্রি হবে না। কারণ এই শাড়ি যারা পরে তারা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন থেকে অবস্থাপন্ন তারাও আছে। তাই এরকম ক্যাম্পেন করলে চলবে না। কি করে বলবে? ও দুশ্চিন্তায় আছে। হঠাৎ আর্য স্যারের মুখটা মনে পড়েছে, যে স্যার বলেছেন যে তোমার যেটা মনে আছে তুমি সেটা বলে দাও। অর্ক আর্য চেম্বারে আছে, ওখানে মীরা আছে, ফটোগ্রাফার আছে। ওরা সব খুব খুশি, এত সুন্দর ফটো তোলা হয়েছে, সেই নিয়ে কাজটা এগোচ্ছে। হঠাৎ অপর্ণা ঘরে নক করে এসছে, কিছু কথা বলবে। মীরা ওকে কথা বলতে দেবে না, কিন্তু অর্ক বলছে তুমি বলো। বলল এই প্রজেক্টটা নিয়ে আমার কিছু বলার আছে। মীরা বলছে আমরা সিনিয়র, তুমি কেন এর মধ্যে ঢুকছো? অর্ক মীরার কথা শুনল না। তখন বলল অপর্ণা যে আমার মনে হয় এই ক্যাম্পেনটা করলে ঠিক হবে না, এটা ভুল হচ্ছে। কারণ রাজনন্দিনী শাড়ি যারা পরে তারা সাধারণ মানুষ। তখন মীরা বলছে তোমাদের ওই কলতলার মহিলাদের দিয়ে ছবিটা তোলালে ভালো হতো। বলছে আপনি একদম ঠিক কথা বলেছেন। সেই সময় ওখানে এসছিল যে লোকটি সকলকে চা দেয়, সে FM, সে বলছে আমাদেরও বিয়েবাড়িতে যখন শাড়ি দেওয়া হয় রাজনন্দিনী শাড়িই দেওয়া হয়। অপর্ণা বলল দেখলেন তো, অজান্তেই FM দাও বলে দিল। তাই এই যে মডেল যারা, এদেরকে আপনারা শাড়ি পরিয়ে ছবি তুলিয়েছেন, এদেরকে দিয়ে তোলালে হবে না। তখন অর্ক বলল তাহলে আমাদের কি করা উচিত বলো? ও বলল যে 12 মাসের 12টা শাড়ি পরাতে হবে বিভিন্ন জায়গার মহিলাদের দিয়ে। আর মীরা ম্যাডামজি বললেন ওই যে কলতলার মহিলা বাচ্চা কোলে তাদেরও পরানো যেতে পারে। এতে রাজনন্দিনী শাড়ির বিজনেসটা আরও বাড়বে। অর্ক খুশি হয়েছে, অ্যাপ্রিসিয়েট করলো। অপর্ণাকে বলল এই বুদ্ধিটা যখন তোমার, তুমি এটা লিড করো। রেগে গেছে মীরা। ফটোগ্রাফার টাকা নিয়ে চলে গেল। অপর্ণা বলল আপনাকে আমি ছোট করতে চাইনি, কিন্তু আমার যেটা মনে হলো আমি বললাম। অর্ক ওর দাদার মতোই কাজ করতে চায়। অপর্ণার কাজেও খুশি হয়েছে। চলে গেল অপর্ণা, কিন্তু ওর মনটা খারাপ। কিছুতেই আর্য স্যারের সাথে দেখা হচ্ছে না। আর্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। কিঙ্করকে বলছে একটা ফোন করি, আমি না হলে খাবো না। হঠাৎ কিঙ্কর একটা প্রাইভেট ফোন নিয়ে এসছে। সেই ফোনটা থেকে ফোন করলো আর্য। কিঙ্করের হাতটা পেঁচিয়ে ঘুরিয়ে রেখেছে। অপর্ণা হঠাৎ ফোন পেয়ে অবাক হয়ে গেছে। আর্য স্যার ফোন করেছে, ও লাফালাফি করছে। ওখানে ছিল সন্তু, রুম্পা। বলল স্যার আপনি কেমন আছেন? বলল আমি ভালো আছি, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, আমি তোমাকে ট্রাস্ট করি। অপর্ণা বলল ট্রাস্ট ইউ মোর স্যার। ওর আরও কিছু বলার ছিল, কিন্তু আর বেশি কথা বাড়ালো না আর্য। ফোনটা নিয়ে নিল কিঙ্কর। কিঙ্কর ইচ্ছে করেই ফোনটা নিয়ে এসেছিল। ও জানতো আর্য কেড়ে নিয়ে অপর্ণাকে ফোন করবে, ওর সাথে এবার দেখা করতে চায়। কি করে দেখা করবে বুঝতে পারছে না। কিঙ্কর ছাড়ছে না, ওদিকে ঘুরে বেড়াচ্ছে মেঘরাজ। চলে গেছিল আর্যদের বাড়িতে, সেখানেও খোঁজ করেছিল, পায়নি। সব জায়গায় নজর রেখেছে, নীলকেও ফিট করেছে। একদিন হঠাৎ মীরা দেখা করতে চেয়েছে
আর্য স্যারের সাথে। কিঙ্কর প্রথমে নিয়ে যেতে চায়নি ওর বিপদ বলে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে গেছে। আর্য মীরার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছে, বলেছে যে মীরা, তুমি তোমার ল্যাপটপটা আমাকে দিয়ে যাও, আমার কিছু কাজ আছে, এখান থেকে করব। তখন বললো ঠিক আছে, একটা সুযোগ পেয়ে গেল। সাথে সাথে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললো। আর্য স্যারের কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, সন্তু খুঁজে দেখেছে। হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, দেখছে অপর্ণা আর্য স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। ও তো হতবাক, সাথে সাথে অ্যাকসেপ্ট করেছে। তারপরেই ও মেসেঞ্জার কল করেছে, করতেই আর্য স্যারের সাথে কথা হয়ে গেছে। বলেছে যে তোমার সাথে আমি একটা কফি শপে দেখা করব। ও তো খুব খুশি, কি করে যাবে, সবাই প্ল্যান করছে। আছে রূপা, সে সাহায্য করবে। বাড়িতে বলেছে যে ওরা পড়তে যাবে নীলের কাছে, নীল খুব ভালো পড়ায়। নীলের নাম করে হাতে একটা গাছ নিয়ে বেরিয়ে গেছে। গাছটা উপহার দেবে আর্য স্যারকে। আর্য কী করে বেরোবে বাড়ি থেকে, চিন্তা করছে। ডেকেছিল ডেলিভারি বয়কে, পিৎজা অর্ডার করেছিল, ঘরের মধ্যে ডেকেছে। তাকে বুঝিয়ে বলেছে যে তোমার ড্রেসটা দাও, তুমি এখানে পিৎজাটা খাও, আমি আমার কাজটা সেরে আবার আসছি। এই বলে ডেলিভারি বয়ের পোশাক পরে বেরিয়ে গেছে। ওদিকে অপর্ণা কফি শপে অপেক্ষা করছে। নীল ফোন করে বলেছে যে তুমি যে আমার নাম করে বেরিয়েছো আমি বুঝতে পেরেছি, আর্য স্যারকে আমার তরফ থেকে হাই বলো। এবার অপর্ণা যে আর্য স্যারের সাথে দেখা করতে যাচ্ছে বুঝতে পেরে গেছে নীল, জানিয়ে দিয়েছে মেঘরাজকে। মেঘরাজ ওকে বাহবা দিয়েছে, লোক পাঠিয়ে দিয়েছে যেখানে অপর্ণা গেছে। টার্গেট করেছে আর্যকে মারবে বলে। ফোন করেছে কিঙ্করকে, যে কিঙ্কর এদিকে খোঁজ করতে এসেছিল আর্যর। শুনেছে যে পিৎজা অর্ডার করেছিল আর্য, ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে দেখছে আর্য কোথাও নেই, একটা অন্য লোক বসে আছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। গাড়ি করে যাচ্ছে খুব দুশ্চিন্তায়। ফোন করেছে মেঘরাজ, তার আগে একটা ছবি পাঠিয়েছে অপর্ণার আর্যর। অবাক হয়ে গেছে কিঙ্কর, কিছুতেই আর আর্যকে আটকে রাখতে পারল না। প্রাণের থেকেও প্রিয় এই আর্য। এবার মেঘরাজ ফোন করে বলছে, দেখো তোমার পাখি পালিয়ে গেছে, সে একটা ছোট পাখির সাথে ডানা ঝাপটাচ্ছে। আমি এই ছবিটা পাঠালাম, একটু পরেই দেখবে অন্যরকম ছবি, আনন্দ করতে থাকো। কিঙ্কর বলছে, মেঘরাজ তুমি আর্যর কোনো ক্ষতি করো না, আমি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তখন মেঘরাজ বলছে, আগে আমি ভয় পেতাম, এখন ভয় পাই না, আমার আর কে আছে, আমি জেলে থেকে বুঝতে পেরেছি কত কষ্ট। তখন তোমরা আমার কথা ভাবোনি, আর তোমরা এখন অন্যরকম হয়ে গেছো। আগে যে রক্তের তেজ ছিল এখন আর সেটা নেই, এখন যেন কেমন নরম হয়ে গেছো তুমি আর্য দুজনেই। বলল আর্য যেন একটুও আঁচ না লাগে। তখন বলছে, যে গুলিটা করবে সে কনফারেন্সে আছে, তুমি এত বেশি কথা বলো না, গুলির আওয়াজটা তুমিও শুনতে পাবে, তাই অপেক্ষা করো, আর বেশি দেরি নেই। আর ওই একটা ছোট্ট মেয়েকে ধরেছে, সে চোখের সামনে দেখবে আর্যর কী পরিণতি হয়। ওদিকে আর্য ডেলিভারি বয় হয়ে গেছে। অবাক অপর্ণা, এরকম পোশাকে আর্য স্যার কেন? দুজনের সে কি ভালোবাসার চাহনি, একে অপরের দিকে তাকিয়ে আছে। কাঁদছে অপর্ণা, বলছে তুমি কাঁদছো কেন? বলছে জানি না স্যার কেন কাঁদছি, লন্ডনে যায়নি, অথচ অফিসে আসছে না, ফোন করে না, কি ব্যাপার? বলছে যে তুমি আর একটু বড়ো হও, তোমাকে আমি সব কথা বলবো। বলছে স্যার আমি তো বড় হয়ে গেছি, আমি মা বাবার দায়িত্ব নিয়েছি, তিনজনে একসাথে আমরা বিদেশ যাব বলেছি, আর আপনি বলছেন আমাকে বড় হতে? বললো তোমার পড়াশুনোর খবর কি? বললো যে আমি জানি না। তখন বললো যে তুমি এখানে চলে এলে, আর তুমি কি ভয় পাচ্ছ যে আমি এরকম অন্য পোশাকে এসেছি? বলছে না ভয় পাইনি, একটু অবাক হয়ে গেছি। বলল অপর্ণা যে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে চলে যাবো। বলছে যেখানে নিয়ে যাব সেখানে তুমি চলে যাবে? বলল হ্যাঁ স্যার। এত অগাধ বিশ্বাস। বলল আমি তোমাকে সব কথা বলতে চাই। তখন অপর্ণা বলছে আপনি যাকে প্রিয় বন্ধু হিসেবে মনে করেন তার কাছে সবটা বলুন। বলছে বলবো, আমি তোমাকেই বলবো। বললো ও আপনি তাহলে আমাকে প্রিয় বন্ধু মানেন। তাকিয়ে আছে দুজন দুজনের দিকে।
আইসক্রিম অর্ডার করেছে, আর্য স্যার খাইয়ে দিচ্ছে অপর্ণাকে, অপর্ণাও খাইয়ে দিল। ওদিকে বন্দুক তাক করে আছে আর্য স্যারকে মারবে বলে। কিঙ্কর কাকুতি মিনতি করছে যেন ওর না ক্ষতি হয়। বলছে মেঘরাজ, তোমার রাজা কিন্তু এবারে শেষ হয়ে যাবে, আর দেখতে পাবে না। বুঝতে পারছে না কি হলো, ফোন করেও কোনো লাভ নেই। যদি অপর্ণাকে ফোন করতো হয়তো অপর্ণা অ্যালার্ট হয়ে যেত। কি ঘটতে চলেছে আর্য সিংহ রায়ের সাথে সেটাই আমাদের দেখার। অপর্ণা কি পারবে বাঁচাতে আর্যকে? বেরিয়ে গেছে বাড়ি থেকে। ভাবছে কিঙ্কর আমাকে আরও অ্যালার্ট হওয়া দরকার ছিল। আর্য কেন এরকম করলো? প্রায় কেঁদেই ফেলে। এত ভালোবাসে তার বন্ধুকে, ভাবা যায় না, কিন্তু কি করবে বুঝতে পারছে না। কোথায় গেছে সেটাও জানে না। এদিকে অপর্ণার বাবা মা তারা জানে যে অপর্ণা পড়াশুনো করতে গেছে। ওর মা বাবাও ভাবছে যে অপর্ণার এবার বিয়ে দিতে হবে। নীলকে ভালো লেগেছে, নীলের সাথে যদি সম্বন্ধ হয় খারাপ হয় না, কিন্তু নীল যে খুব ভালো মানুষ না সেটা ওরা বুঝতে পারছে না। মা বাবার মন পাওয়ার জন্য ওদের সাথে গল্প করা, খাওয়া দাওয়া, অনলাইনে খাবার অর্ডার করা, এমনকি গিটার বাজিয়ে ওর বাবা গান করছে, ও গিটার বাজাচ্ছে, মনটা পেয়ে গেছে। কিন্তু এসবই ছিল ছলনা। আর্যকে হয়তো মারার প্ল্যান যে করেছে তার সাথেই হাত মিলিয়েছিল নীল। মীরা নীলকে অফিসে চাকরি দিয়েছিল, ও হয়তো এইসব ব্যাপারে জানতো না। মীরাও আর্যকে ভালোবাসে, মনে মনে বলছিল আর্য তুমি জানো না তুমি আমার কাছে কি। সেই জন্যই অপর্ণাকে কাছে ঘেঁষতে দেয় না। এবার আমরা দেখব আদৌ কি আর্য বেঁচে থাকবে নাকি ওর জীবনটা শেষ হয়ে যাবে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।